বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। উদ্ভিদ ও প্রাণীর উপর পানি দূষণের প্রভাব। পানি দূষণ শুধু মানুষের জন্যই নয়, উদ্ভিদ ও প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। দূষিত পানি সরাসরি পরিবেশের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। নিচে পানি দূষণের বিভিন্ন প্রভাব তুলে ধরা হলো। উদ্ভিদের ওপর প্রভাব: মাটির উর্বরতা হ্রাস ও ফসলের উৎপাদন কমে যাওয়া। দূষিত পানি সেচে ব্যবহৃত হলে এতে থাকা ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ মাটির গুণমান নষ্ট করে। দীর্ঘমেয়াদে মাটির পিএইচ পরিবর্তন হয়ে ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়, অর্থাৎ মাটির উর্বরতা নষ্ট হয়। 2. জলজ উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। শিল্প বর্জ্য, কৃষি বিষ ও কীটনাশকের কারণে পুকুর ও নদীর জলজ উদ্ভিদ মারা যায়, কারণ বৃষ্টির পানির কারণে বা দেখা যাচ্ছে ওগুলো বাতাসের মাধ্যমে যদি ওই পুকুরে বা হ্রদে বা নদীতে পড়ে, সেক্ষেত্রে জলজ উদ্ভিদ মারা যায়। নাইট্রেট ও ফসফেটের পরিমাণ বেড়ে গেলে। নাইট্রেট ও ফসফেট উদ্ভিদের জন্য উপকারী, কিন্তু প্রাণীর জন্য অনেক বড় ক্ষতিকর। এগুলো বেড়ে গেলে অ্যালগাল ব্লুম বা শৈবালের বিস্তার হয়, অর্থাৎ উদ্ভিদের বিস্তার হয়, যা পানির অক্সিজেন কমিয়ে দেয়, কারণ সেগুলোর শোষণের জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এই কারণে অক্সিজেনের পরিমাণটা উদ্ভিদ পানিতে কমিয়ে দেয়। লবণাক্ততা বৃদ্ধির ফলে উদ্ভিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। উপকূলীয় এলাকার লবণাক্ততা বাড়লে ধান, সবজি, অন্যান্য ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক গাছপালা লবণ সহ্য করতে পারে না এবং দ্রুত মারা যায়। তো পূর্বে আমরা উদ্ভিদের ওপর প্রভাব দেখলাম, এখন দেখব প্রাণীর ওপর প্রভাব। জলজ প্রাণীর মৃত্যু, বাস্তুসংস্থান ধ্বংস। রাসায়নিক ও তেল দূষণের ফলে পানির অক্সিজেন কমে গিয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। ভারী ধাতু যেমন পারদ, সীসা, লেড এগুলো খাবারের মাধ্যমে মাছের দেহে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খল দূষিত করে। ওই মাছ যদি মানুষ খায়, মানুষের শরীরে ক্যান্সারের মতো রোগবালাই হতে পারে। 2. জীবাণু সংক্রমণ ও রোগের বিস্তার। দূষিত পানিতে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাসের কারণে মাছ, ব্যাঙ, কচ্ছপ অন্যান্য প্রাণী বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্ত হয়। বিষাক্ত রাসায়নিক কারণে প্রাণীদের প্রজনন ক্ষমতা কমে যায় এবং বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এভাবে প্রাণীর বিলুপ্তি ঘটতে পারে। 3. পাখি ও বন্য প্রাণীর ওপর প্রভাব। দূষিত জলাশয়ের মাছ ও ছোট মাছ খেয়ে পাখিরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পানিতে তেল ছড়িয়ে পড়লে পাখির পালক আটকে যায়, যা তাদের ওড়ার ক্ষমতা ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট করে। এতে পাখি ও বন্য প্রাণীদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। 4. প্রাণীর খাদ্যচক্রের প্রভাব। একবার যদি কোনো প্রাণী দূষণের শিকার হয়, তাহলে সেই বিষক্রিয়া খাদ্য শৃঙ্খল ধরে ধীরে ধীরে মানুষের শরীরে পৌঁছে যায়। পানির দূষণের ফলে অনেক জলজ প্রাণী বিলুপ্ত ঘটে, যা খাদ্যচক্রের বিপর্যস্ত ঘটে। শেষ কথা, পরিশেষে বলা যায় যে পানি দূষণ উদ্ভিদ ও প্রাণীর জন্য ভয়াবহ ক্ষতির কারণ। এটি খাদ্য শৃঙ্খল নষ্ট করে, বাস্তুতন্ত্র ধ্বংস করে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। তাই আমাদের উচিত পানি দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যেমন শিল্প বর্জ্য পরিশোধন, কৃষিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ ও জলাশয় সংরক্ষণ। তা না হলে আমাদের পানি দূষিত হবে এবং জীবকুলের জন্য সেটা ভয়াবহ রূপ ধারণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 44 পৃষ্ঠা 2.5.1 উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ওপর পানি দূষণের প্রভাব, পাশাপাশি 45 পৃষ্ঠা এবং 46 পৃষ্ঠার বর্ণিত কিছু অংশ নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি বইয়ের বর্ণিত অংশে। বলা হয়েছে 2.5.1 উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ওপর পানি দূষণের প্রভাব। এখানে বলা হচ্ছে নদ নদী, ডোবা, খালবিল, ডোবা, পুকুর, খালবিল এবং ভূগর্ভের
উৎসের পানি দূষিত হলে সেটি উদ্ভিদ, প্রাণী আর মানুষের ওপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এমনকি কখনো কখনো সেগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে। পানি দূষণে এই সকল ক্ষতিকর দিকগুলো এবার তাহলে একটুখানি দেখে নেওয়া যাক। অর্থাৎ শুরুতে যে কথাটুকু ছিল এটুকু হচ্ছে সূচনা কথা। আমরা অনেক সময় প্রশ্ন লিখতে গেলে এমন সূচনা কথা ব্যবহার করি। তার মানে এটা এতটুকু ছিল সূচনা কথা। এর পরবর্তীতে বলা হচ্ছে, তোমরা কি জানো টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক, হেপাটাইটিস বি এসব পানিবাহিত রোগ? অর্থাৎ এই লাইনটা দাগাতে হবে। এটা তোমরা জানা থাকলে ভালো, না জানা থাকলে মুখস্থ করে নিবে। টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক, হেপাটাইটিস বি এসবই পানিবাহিত রোগ। হ্যাঁ, এ সকল জীবন ধ্বংসকারী রোগ সহ অনেক রোগ পানির মাধ্যমে ছড়ায়। এমনকি সতর্ক না হলে এই রোগগুলো মহামারী আকার ধারণ করতে পারে। এসব রোগের জীবাণু নানাভাবে পানিতে প্রবেশ করে, বিশেষ করে মলমূত্র, পচা জিনিস সহজেই এটা ঘটে। সেই পানিতে গোসল করলে, সেই পানি পান করলে কিংবা সেই পানি দিয়ে খাবার রান্না করলে অথবা যে কোনোভাবে সেই দূষিত পানির সংস্পর্শে এলে মানুষ কিংবা অন্যান্য প্রাণীর দেহে সংক্রামিত হয়। শুধু তাই নয়, কিছু কিছু জৈব পদার্থ যেমন গোবর, গাছপালা, ধ্বংসাবশেষ, খাদ্যের বর্জ্য, যেগুলো পচনের সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ এগুলো কি কি পয়েন্টগুলো মনে রাখবো: গোবর, গাছপালা, ধ্বংসাবশেষ, খাদ্যের বর্জ্য মানে উচ্ছিষ্ট অংশ। এগুলো যেগুলো পচনের সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তার অক্সিজেন থাকবে না, অক্সিজেন ঘাটতি দেখা দেবে সেই পানিতে। তোমরা বলো তো এর ফলে কি হতে পারে? বুঝতেই পারছো, পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানিতে এমনি অক্সিজেনের পরিমাণ থাকে খুব কম, সে জায়গায় আরো কমে যাওয়া, এটা বিশাল একটা ঘাটতি দেখা দেবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা জানি বাতাসে অক্সিজেন থাকে 21% বাতাসে, আর স্বাভাবিকভাবে নদী, নালা বা খাল বিলের পানিতে অক্সিজেন থাকে ওই অক্সিজেনের তুলনায় কত পার্সেন্ট জানো? 0.04%, বা কোথাও কোথায় বর্ণনা আছে 4%। ভেরিয়েশন আছে বই হিসেবে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মান হচ্ছে গিয়ে 3 থেকে 4%, যেটা বড়দের ক্লাসে আছে। তার মানে কি দেখো, এই কথাটা খালি প্রসঙ্গত আমাদের না মনে রাখলেও হচ্ছে, ভেরিয়েশনের দরকার নাই, আমাদের সঠিকটা জানতে হবে। 21% বাতাসে আছে, 3 থেকে 4% আছে পানিতে। পানিতে তুলনামূলক খুব কমই অক্সিজেন ব্যবহৃত হয় প্রাণীর শোষণ কার্যে, আর ফুলকা ছাড়া তো মাছ বা অন্যান্য প্রাণী এটা নিতেই পারে না। তা না হলে লাফ মেরে মেরে জলজ প্রাণীগুলো বাতাস থেকে অক্সিজেন নিয়ে নিত, তখন আমাদের অক্সিজেন ঘাটতি আরো বেশি দেখা দিত। 21% পানিতে দেখা যাচ্ছে কি 21% তখন কিসে থাকতো না? বাতাসে অক্সিজেন থাকতো না। যদি ওই সকল পদার্থ খুব বেশি থাকে তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ একেবারে শূন্যে নেমে আসতে পারে। তখন পানিতে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী অক্সিজেনের অভাবে মারা যাবে। এ অবস্থা বেশি দিন চলতে থাকলে এক সময় ওই সকল নদ নদী ও খাল বিল পানি শূন্য হয়ে পড়বে। প্রাণী শূন্য মানে বলছে সেখানে কোন রকম প্রাণী বাঁচবে না। আমেরিকার উত্তর ওহাই অঙ্গরাজ্যে ইরি নামের একটি হ্রদ আছে। লাইনটি তোমরা পুরোটা মুখস্থ করে নিবে। এই ওহাইও অঙ্গরাজ্যের ইরি নামের হ্রদ, যাকে 1960 সালের দিকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়।
এর কারণ হলো ওই হ্রদের চারপাশে বেশ কয়েকটি ডিটারজেন্ট তৈরির কারখানা থেকে সৃষ্ট বর্জ্য ওই হ্রদে ফেলার ফলে সেখানে ফসফেটের মাত্রা অনেক মাত্রায় বেড়ে গেছিল। এর কারণ কি? ওই হ্রদের চারপাশে বেশ কয়েকটি ডিটারজেন্ট কারখানা হয়েছিল। ডিটারজেন্ট সাদার চেয়েও সাদা, ধবধবে সাদা থেকে সৃষ্ট বর্জ্য পদার্থ হ্রদে ফেলে সেখানে ফসফেটের মাত্রা অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল। পানিতে ফসফেট আর নাইট্রোজেন খুব মাত্রায় বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। তোমরা ভাবতে পারো এতে তো মাছের উপকার, কিন্তু এই শ্যাওলা পরে মরে গেলে তো পচে দুর্গন্ধ জন্মাবে। শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং প্রচুর গ্যাস হয়। যারা দেখেছো তারা জানো। আমাদের দেশে এগুলো কম বেশি দেখা যায়, এত মাত্রায় হয় না, তবে যারা দেখেছো জানো কেমন মাত্রার গ্যাস হয়। এভাবে মাছ সহ অনেক প্রাণী মারা গিয়ে এক পর্যায়ে মৃত একটি হ্রদে পরিণত হয়। মানে এখনো পর্যন্ত সেই হ্রদটা মৃত হ্রদ হিসেবেই আছে। আচ্ছা, সভ্যতার উন্নত পর্যায়ের নিদর্শন দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এর পাশাপাশি একটা চিত্রবাদ চলে যাচ্ছে। দেখো, একজন মফিজ ভাড়া হয়েছে 30, মখলেস মিয়া। চিত্র 2.03। দূষিত পানি পানে মানুষ অসুস্থ হয়ে পড়ে। রে বাবা, খাস নে দূষিত পানি খালি উপকারের চেয়ে বড় ক্ষতি। খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। তা এই যে দূষিত পানি খালি কি কি রোগ হতে পারে আমরা আরেকবার রিমাইন্ড নিই। কলেরা, টাইফয়েড হতে পারে, কি পানিবাহিত অনেক শ্বাসের রোগ, এগুলো হতে পারে। দূষিত পানি খাচ্ছে, সবুজ দূষিত পানি করে দিলাম, আগে গ্লাসে পানি ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, এই ঘটনার পর আমেরিকার সরকার আইন করে বিশুদ্ধকরণ ছাড়া শিল্প কারখানার বর্জ্য পানি হ্রদে ফেলা নিষিদ্ধ করে দেয়। ডিটারজেন্ট কারখানাগুলো তারপর থেকে বর্জ্য পানি ফসফরাস মুক্ত করে পরে হ্রদে ফেলা শুরু করে। আশ্চর্যজনকভাবে প্রায় 10 বছরে ইরি হ্রদ আবার প্রাণের অস্তিত্ব ধরা পড়তে শুরু করে। দেখো, এটা আমেরিকা বলে সম্ভব হয়েছে। বাংলাদেশ হলেই দেখা যাচ্ছে কি শাহবাগে চলে যেত, তাও হ্রদে কি করবে? ডিটারজেন্ট ফেলবে। 10 বছরে আবার প্রাণের অস্তিত্ব শুরু হয়। সেই হ্রদ আবার ভালো হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গাটাও চাইলে এইভাবে ভালো করা যায়, সম্ভব। এর জন্য দরকার সুস্থ সুন্দর পরিকল্পনা, সুন্দর মন মানসিকতা, প্লাস আমাদের সরকারের চিন্তা ভাবনা। আমি তুমি ভেবে শুধু লাভ নাই। আমাদের বুড়িগঙ্গা নদীতে এখন কি মাছ পাওয়া যায়? না, পাওয়া যায় না। অর্থাৎ এর অবস্থা অনেকটাই ইরি হ্রদের মতো। শুধু বুড়িগঙ্গা নদী নয়, আমাদের দেশের অনেক নদ নদী পানি শিল্প কারখানায় সৃষ্ট বর্জ্য পানির কারণে দূষিত হয়ে পড়েছে। এই লাইনটা অল্প ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমাদের বুড়িগঙ্গা নদীতে কি এখন মাছ পাওয়া যায়? না, পাওয়া যায় না। মধ্যে খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল, বুড়িগঙ্গায় কি মাছ ধরা পড়ছে? বন্যার পানিতে ভেসে আসা সাকার ফিশ, দন্ত শেয়াকার কেয়াকার সাকার ফাইসি তালবাসা ফিশ, কালো কালো মাছ। শুধু বুড়িগঙ্গা নদী নয়, আমাদের দেশের অনেক নদ নদী পানি শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানির কারণে দূষিত হয়ে পড়ছে, যার কারণে এদের অবস্থা ইরি হ্রদের মতো হয়ে যেতে পারে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আশার কথা, বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীর পানি দূষণমুক্ত করার জন্য নানা রকম পরিকল্পনা ও কাজ শুরু হয়েছে। বাহ, সরকারও পদক্ষেপ গ্রহণ করেছে, পাশাপাশি দেশের সুশীল নাগরিকরা গ্রহণ করেছে, দেশেরকে যারা ভালোবাসে এমন মানুষ গ্রহণ করেছে।
পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন কর্মী আমাদের দেশে বর্তমানে দেখা যায়, যে ভাইদেরকে অনেক সাধুবাদ জানায়, ভাইয়া আপুরা তাদের দেখা যাচ্ছে কর্মসংস্থানের পরও সপ্তাহের কোনো একটা দিন বা নির্দিষ্ট একটা সময় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য শহরে বিভিন্ন জায়গা থেকে অনেকজন ভিড় মিলে দল বেঁধে এই কাজগুলো করে। তাদেরকে অনেক সাধুবাদ এবং শুভকামনা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যাতে তাদের সামনের কাজগুলো আরও সহজ হয়, আমাদের দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়, শুধু কথাই না কাজেও হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে ময়লা আবর্জনা সহ শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেলে একদিকে যেমন অক্সিজেন স্বল্পতার সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে করে পানিতে সাঁতার কাটা, মাছ ধরা, নৌকা ভ্রমণ সহ নানা ধরনের বিনোদনমূলক কাজ ব্যাহত হয়। অর্থাৎ নদী তার কি হারায়? নদী তার যৌবন হারায়। আর যৌবন যে হারিয়েছে তার আর মূল্য থাকে না। তোমরা আগেই জেনেছো যে অজৈব পদার্থগুলো যেমন অ্যাসিড, ক্ষার, লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদ। তাহলে অজৈব পদার্থের এর মধ্যে একটা টিক রয়েছে, অ্যাসিড, ক্ষার আর লবণগুলো অজৈব পদার্থ, কারণ এর মধ্যে কি নেই? হাইড্রোকার্বন নেই। 46 পৃষ্ঠায় বর্ণিত অংশ। আর প্রাণীর জন্য খুব ক্ষতিকর, মানে অজৈব পদার্থগুলো কাদের জন্য ক্ষতিকর? প্রাণীর জন্য ক্ষতিকর। ওগুলো উদ্ভিদের জন্য সবগুলো ক্ষতিকর না, কিছু কিছু উপকারীও আছে, কিন্তু প্রাণীর জন্য নির্ভুলভাবে নির্দ্বিধায় বলা যায় ক্ষতিকর। পরবর্তীতে বলা হচ্ছে পানিতে যদি ক্ষতিকর ধাতব পদার্থগুলো যেমন পারদ, সীসা, আর্সেনিক এইগুলো প্রাণী উদ্ভিদ উভয়ের জন্য ক্ষতিকর ইত্যাদি থাকে, তাহলে ওই পানি পান করলে মানুষের শরীরে নানা রকম রোগ হতে পারে। পারদ, সীসা ও আর্সেনিক ক্ষতিকর প্রভাব এরকম: পারদ, মস্তিষ্ক বিকল, ত্বকের ক্যান্সার ও বিকলাঙ্গ হওয়া। তাহলে পারদ থেকে এই ধরনের রোগ হতে পারে: মস্তিষ্ক বিকল, অ্যাবনর্মাল হয়ে যাওয়া; ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার বলে; বিকলাঙ্গ হওয়া অর্থাৎ কি, দেখা যাচ্ছে হাত বা পায়ের একটা অংশ ভালোভাবে নেই, বেঁকা চুড়ো হয়েছে বা বিকলাঙ্গ সন্তান হয়, এমন কিছু। সীসাযুক্ত কিছু আমাদের শরীরে প্রবেশ করলে বিতৃষ্ণা বোধ বা খিটখিটে মেজাজ হয়, অল্পতে যারা রেগে যায়। তাই বলে ভেবো না সবার শরীরে সীসা প্রবেশ করেছে, এমন না, অন্য কারণেও হতে পারে। সুন্দর মেজাজ বা আচরণ তার ভিতর নেই, এমন হতে পারে। শরীরে জ্বালা পোড়া, রক্ত শূন্যতা, অর্থাৎ শরীরে অনেক জ্বালা যন্ত্রণা, সবসময় যন্ত্রণা, রক্ত শূন্যতা। কিডনি বিকল হওয়া, কিডনি ফেইল করে। পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বেকার হওয়া, এর পরিমাণ, সীসার পরিমাণ বেশি হলে মস্তিষ্ক বিকল হয়। ওই ধরনের থালা বাটিতেও খাওয়া যাবে না যেখান থেকে সীসা পানির মাধ্যমে দীর্ঘদিন ক্ষয় হয়ে পেটে যাচ্ছে। আজকে তুমি জোয়ান, তাই তোমার দেখা যাচ্ছে যে শরীরের ধৈর্য সহ্য ক্ষমতা বেশি, কিছুদিন গেলেই নাই তো তোমার অসুস্থ শুইয়ে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হচ্ছে আর্সেনিক। ত্বক ও ফুসফুসের ক্যান্সার ও পাকস্থলীর রোগ ঘটায়, পাশাপাশি গলার পাশেও ক্যান্সার হয় আর্সেনিকের কারণে। সেম জিনিস, আর্সেনিকের ক্যান্সারটা কিছুটা ওই যে মানুষ কষ্ট করে সিগারেট খেয়ে যে ক্যান্সারটা বাঁধায়, চাইলে আর্সেনিকের যুক্ত পানি খেয়েও বাঁধাতে পারে। কষ্ট করে সিগারেট খাওয়া লাগবে না, সিগারেট কিনতে তো টাকা লাগে, আর্সেনিক যুক্ত পানি কেনার জন্য টাকা লাগে না, তাই সিগারেটের বদলে আর্সেনিক বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হয়েছে কৃষি জমিতে ব্যবহার করা অজৈব সার, নাইট্রেট ও ফসফেট, এই দুটো উদ্ভিদের জন্য খুব উপকার।
উদ্ভিদের জন্য খুবই উপকার এবং কাজে দেয়। অজৈব সার দিয়ে পানি দূষিত হলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন, যে কটা বললে সে কটা পরীক্ষায় খুব আসে এদের। পারমাণবিক সংখ্যাও মুখস্থ রাখবে, পাশাপাশি সংকেত। পরীক্ষায় নয়তো রেডনের যদি সংকেত দেয় অপশানে, তুমি চিনবা কি করে? এই জন্য পর্যায় সারণীতে শিখে রাখবা। প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য হুমকি স্বরূপ, অন্যদিকে তেমনি মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। তেজস্ক্রিয় পদার্থ জীবদেহে নানা প্রকার ক্যান্সার ও শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। তেজস্ক্রিয় পদার্থ, কারণ তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতিনিয়ত আলফা, বিটা, গামা রে ক্ষরণ হয়, সৃষ্টি করে। তোমরা কি বলতে পারবে পানিতে তেজস্ক্রিয় পদার্থ কিভাবে আসতে পারে? এটি একটি জ্বলন্ত প্রমাণ হলো 11 মার্চ 2011 সাল। হোয়াট এ সারপ্রাইজ ডেট! জাপানের ফুকুশিমা শহরে, নামও কেমন দেখেছো, ফুপু পড়েছিলাম ভুলে প্রথমে। ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয় দুর্ঘটনা, ওই দুর্ঘটনায় সুনামির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানা থেকে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পানি থেকে শুরু করে খাদ্যদ্রব্যে প্রচুর তেজস্ক্রিয়তা পাওয়া যেতে থাকে। এছাড়াও পানিতে অদ্রবণীয় বস্তু থাকলে পানি ঘোলাটে হয়, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা তোমরা আগেই জেনেছো। অর্থাৎ ঘোলা পানিও অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা বৈশ্বিক উষ্ণতা নিয়ে জানবো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন ও মগজ দিয়ে পড়াশুনো করো। আল্লাহ হাফিজ।